উপন্যাসের ঝুলি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। চ্যানেলটিতে আমাদের আজকের নিবেদন নিমাই ভট্টাচার্যের লেখা মেমসাহেব উপন্যাসটি দ্বিতীয় পর্ব। সরস্বতী পূজার আগের কদিন মরবার অবকাশ থাকতো না। খাওয়া দাওয়া তো দূরের কথা, ঘুমাবার পর্যন্ত সময় পেতাম না। সারাদিন রাত্রি রিপন স্কুলে কাটাতাম। নন্দিনী ঠিক জানতো আমি কোনো গরম জামা নিয়ে যাইনি। সন্ধ্যার পর এক ফাঁকে একটা আলোয়ার নিয়ে লুকিয়ে লুকিয়ে আমাকে দিয়ে আসতো। বলতো, তোমার কি ঠান্ডাও লাগে না? যদি জ্বরে পড়ো তাহলে কি হবে বলো তো? একবার সত্যি সত্যি আমি খুব অসুস্থ হয়েছিলাম। 9টা বাজতে না বাজতেই বাবা বিদায় নিতেন। ফিরতে ফিরতে সেই রাত 10টা। অখিল মিস্ত্রির লেনের ওই বিখ্যাত ভাঙা বাড়িটার অন্ধকার কক্ষে আমি একলা থেকেছি। মন্টু দাসের বাড়ি থেকে আমার পণ্য সরবরাহের ব্যবস্থা হয়েছিল নন্দিনীর আগ্রহেই। দুবেলা স্কুলে যাতায়াতের পথে নন্দিনী আমাকে দেখে যেত, হয়তো একটু সেবা যত্নও করত। এসব অভিজ্ঞতা আমার ছিল না। শুধু আমার জন্য একজন পথ চেয়ে বসে থাকবে, আমাকে ভালোবেসে সেবা করে যত্ন করে কেউ মনে মনে তৃপ্তি পাবে, আমি ভাবতে পারতাম না। নন্দিনী আমার জীবনে সেই অভাবিত অধ্যায়ের সূচনা করে। ম্যাট্রিক পাশ করার পরই নন্দিনী চলে যায় বোম্বে। আমার জীবনে সেই ক্ষণস্থায়ী অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। কিন্তু তবুও সে আমার জীবন থেকে একেবারে বিদায় নিল না। চিঠিপত্র নিয়মিত আসতো আমার জন্মদিনে একটা শুভেচ্ছা বার্তা। আমি রবীন্দ্রনাথ ঠাকুর বা নেতাজি নই। আমার মতো সাধারণ মানুষের জন্মদিনে যে কোনো উৎসব বা অনুষ্ঠান হতে পারে তা আমার কল্পনার বাইরে ছিল। আমার জন্মদিনে বাবা ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করেই অফিসে দৌড় দিতেন। সেবারও এই একই নিয়মের ব্যতিক্রম হয়নি। বিকেলবেলায় নন্দিনীর টিফিনের পয়সা বাঁচিয়ে আমার জন্য সামান্য কিছু উপহার এনে চমকে দিয়েছিল। নন্দিনী আজ অনেক দূরে চলে গেছে। সুখে শান্তিতে স্বামী পুত্র নিয়ে ঘর সংসার করছে। তার আজ কত কাজ, কত দায়িত্ব, কিন্তু তবুও একটা গ্রিটিংস টেলিগ্রাম পাঠাতে ভোলে না আমার জন্মদিনে। কলকাতা থেকে বিদায় নেবার পর আমার সঙ্গে নন্দিনীর আর দেখা হয়নি। এমএ পড়ার সময় ওর বিয়ে হলো এক আইএএস পাত্রের সঙ্গে। নিমন্ত্রণ পত্রের সঙ্গে একটা ব্যক্তিগত অনুরোধপত্রও এসেছিল, কিন্তু আমার পক্ষে তখন বোম্বে যাওয়া আদৌ সম্ভব ছিল না। টিউশনের টাকা আগাম নিয়ে 15 টাকা দামের একটা তাঁতের শাড়ি পাঠিয়েছিল। ইতিমধ্যে আমি আমার জীবনযুদ্ধে এমন মেতে উঠেছিলাম যে নন্দিনীকে মনে করার পর্যন্ত ফুরসত পেতাম না। প্রায় বছর দেশেক পরে আমি গ্যাংটক গিয়েছিলাম কি একটা কাজে। 3-4 দিন পরে কলকাতার পথে শিলিগুড়ি ফিরছিলাম। পথে আটকা পড়লাম। সেবক ব্রিজের কাছে কিছুটা ধস নেমে রাস্তা বন্ধ হয়েছিল। কুলি মজুরের দল রাস্তা পরিষ্কারে ব্যস্ত। আমার মতো অনেকেই প্রকৃতির এই খামখেয়ালিপনায় বিরক্ত হয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছিলেন। রাস্তা পরিষ্কার হতে আরও ঘন্টা 2 লাগবে, তাই দীর্ঘ অবসরে অনেকের সঙ্গে আলাপ পরিচয় হলো। কার্শিয়াং এর তরুণ এসডিও এর সঙ্গে বেশ ভাব হয়ে গেল। মাস কয়েক পর আবার কর্ম উপদেশে দার্জিলিং যাচ্ছিলাম। পথে কার্শিয়াং পড়বে। মনে মনে ঠিক করেছিলাম এসডিও সাহেবের সঙ্গে দেখা করব। শিলিগুড়ি থেকে কার্শিয়াং এলাম। হঠাৎ অফিসে গিয়ে হাজির হওয়ায় এসডিও সাহেব চমকে গেলেন। পরপর 2 কাপ কফি গিলেই পালাবার উপক্রম করছিলাম, কিন্তু এসডিও সাহেব বললেন, তা কি হয়? আমার কোয়ার্টারে যাবেন, লাঞ্চ খাবেন, তারপর বিকেলের দিকে দার্জিলিং যাবেন। আমার কোনো উত্তরের অপেক্ষা না করেই এসডিও সাহেব কোয়ার্টারে টেলিফোনে স্ত্রীকে জানালেন, নন্দা, আমার এক বন্ধু এসেছেন কলকাতা থেকে, লাঞ্চে নিয়ে আসছি, তুমি একটু ব্যবস্থা করো। গোটা 12টা নাগাদ এসডিও সাহেব আমাকে নিয়ে কোয়ার্টারে গেলেন। ড্রয়িং রুমে আমাকে বসিয়ে রেখে স্নান করার জন্য বিদায় দিলেন। মিনিট কয়েক পরে আর কেউ নয়, স্বয়ং নন্দিনী কফির কাপ হাতে নিয়ে আমার সামনে হাজির হলো। দুজনেই একসঙ্গে বলেছিলাম, তুমি? সেদিন কার্শিয়াং পাহাড়ের সমস্ত কুয়াশা ভেদ করেও নন্দিনীর চোখে মুখে যে উজ্জ্বলতা, যে আনন্দ দেখেছিলাম তা কোনোদিন ভুলবো না। এসডিও সাহেবকে বলেছিলাম, আপনি যে মন্টু দাদাদের বাড়ির জামাই তা তো জানতাম না।
সংক্ষেপে জানালাম ওর শ্বশুরবাড়ির সঙ্গে আমাদের হৃদ্যতার কথা। গোপন করিনি যে তার স্ত্রীর সঙ্গে ছোটবেলায় খেলাধুলা করেছি। এসডিও আমাকে শ্বশুরবাড়ির দূত মনে করে আনন্দ মেতে উঠলেন। লাঞ্চের টেবিলে এক গ্লাস স্কোয়াশ হাতে নিয়ে আমার হেলথসের জন্য প্রপোজ করতে গিয়ে ঘোষণা করলেন, মিস্টার জার্নালিস্ট আজ রাতে এক স্পেশাল ডিনার চিফ গেস্ট হবেন এবং কার্শিয়াংয়ে রাত্রিবাস করবেন। আমি বললাম, তা কি হয়? এসডিও সাহেব বললেন, ভুলে যাবেন না, আমি শুধু অ্যাডমিনিস্ট্রেশন চালাই না, বিচারও করি। আমি কার্শিয়াংয়ের চিফ জাস্টিস, প্রাইম মিনিস্টার। নন্দিনী বলল, এতদিন পর যখন দেখা হলো, একটা দিন থাকলে কি তোমার খুব ক্ষতি বা কষ্ট হবে? সত্যি খুব আনন্দ করে সেই দিনটি কাটিয়েছিলাম। নন্দিনী ঠিক এতটা আদর যত্ন করবে ভাবতে পারেনি। কর্মজীবনের পাঠ চক্রে আমি ছিটকে পড়েছি বহুদূর। নন্দিনীর সঙ্গে আমার কথা বা দেখা হয়নি, ভবিষ্যতে কোনোদিন দেখা হবে তাও জানি না, তবে ভুলবো না তার স্মৃতি। জানো দোলা বৌদি, আমি কার্শিয়ান ত্যাগের আগে নন্দিনী বলেছিল একটা অনুরোধ করব। আমি বলেছিলাম, তার জন্য কি অনুমতির প্রয়োজন? না, তা নয়, তবে বলো, আমার অনুরোধটা রাখবে। বিদায় নেবার প্রাককালে মনটা নরম হয়েছিল, কোনো কিছু তর্ক করার প্রবৃত্তি ছিল না। বললাম, নিশ্চয়ই রাখবো। তোমার পুত্রবধূর নাম রেখো নন্দিতা। রাখবে তো? আমি স্তম্ভিত হয়েছিলাম ওর ওই বিচিত্র অনুরোধ করার জন্য। ঠোঁটটা কামড়াতে কামড়াতে কথা বলতে পারিনি, শুধু মাথা নেড়ে সম্মতি জানিয়েছিলাম। এই চিঠি আর দীর্ঘ করব না। তাছাড়া তুমি তো আমার চিঠি একবার পড়ে ক্ষান্ত হও না। আর যাই করো, আমার এসব চিঠি তুমি কলেজে নিয়ে ক্লাসে বসে পড়ো না। 3-4 দিনের জন্য আমি এলাহাবাদ যাচ্ছি, ফিরে এসে আবার চিঠি দিব। ভেবেছিলাম 3-4 দিনের মধ্যেই এলাহাবাদ শেষ হবে। আশা করেছিলাম এই কদিনের মধ্যেই ভারতবর্ষের ভাষা সমস্যার একটা হিললে হবে। দেশটা এমন একটা স্তরে এসে পৌঁছেছে যে আমাদের কোনো আশায় যেন আর কোনোদিন পূর্ণ হবে বলে মনে হয় না। ভাষা নিয়েও তাই আমাদের আশা পূর্ণ হলো না এবং আমার এলাহাবাদ ত্যাগ করার সম্ভাবনা হয়নি। আমি আজও এলাহাবাদে আছি, আগামীকালও পরশু আসি, হয়তো আরও অনেক দিন থাকতে পারি। কদিন শুধু টাইপরাইটারে খটখট করে প্রায় অ্যালার্জি হবার উপক্রম হয়েছে। তাই তো একটু মুখ পাল্টে নেবার জন্য তোমাকে আমার মেম সাহেবের কাহিনী লিখতে শুরু করলাম। নন্দিনীর বিদায়ের প্রায় সঙ্গে সঙ্গে আমার জীবন সংগ্রাম শুরু হলো। তুমি তো জানো, বাংলাদেশটা দু টুকরো হবার সঙ্গে সঙ্গে আমার মতো লক্ষ লক্ষ বাঙালি যুবক যুবতীদের অদৃষ্ট টুকরো টুকরো হয়ে গেল। কোনোদিন স্বপ্নেও ভাবিনি কৈশোর যৌবনের সন্ধিক্ষণে এমন করে কালবৈশাখী দেখা দেবে। ভাবিনি জীবনের সমস্ত দিগন্ত এমনভাবে অন্ধকারে ভরে যাবে। রিপন স্কুল ত্যাগ করে রিপন কলেজে ভর্তি হলাম। সবার মুখেই শুনলাম, আর্টস পড়লে কোনো ভবিষ্যৎ নেই, সায়েন্স না পড়লে দেশে ও দশের যুবকদের মুক্তির কোনো উপায় নেই। বাপ ঠাকুরদার সঙ্গে জ্ঞানের পরিচয় থাকলেও 14 পুরুষের সঙ্গে বিজ্ঞানের কোনো সম্পর্ক ছিল না। কিন্তু তবু আমি বিজ্ঞান সাধনা শুরু করলাম। তবে দেশের অবস্থা এমন অদ্ভুত জটিল হয়েছিল যে শুধু বিজ্ঞান সাধনা করেই দিন কাটানো সম্ভব ছিল না। লক্ষ্মী সাধনাও শুরু করলাম। কলেজে গিয়ে লেখালেখির মূল্য হলেও সকাল সন্ধ্যায় টিউশন করে রসদ জোগাড় করার কাজটাও কম গুরুত্বপূর্ণ ছিল না। এই দৌড় টানার মধ্যে প্রাণবন্ত হবার উপক্রম হয়েছিল। নিজের দিকে ফিরে তাকাবার অবকাশ পাচ্ছিলাম না। ছোটবেলায় কলেজ জীবন সম্পর্কে অনেক রূপকথার কাহিনী শুনতাম। স্কুলে পড়ার সময় তাই স্বপ্ন দেখতাম ধুতি পাঞ্জাবি পরে হাতে খাতা দোলাতে দোলাতে কলেজে ঘুরে বেড়াচ্ছি। মাস্টার মশাইদের মতো প্রফেসররা অথবা ছাত্রদের বকবকি করছে না ক্লাস, ফাঁকি দেবার অবাধ স্বাধীনতা এবং আরও অনেক কিছু। আশা করেছিলাম কলেজ জীবন সাফল্যপূর্ণ বৃহত্তর জীবনের পাসপোর্ট তুলে দেবে আমার হাতে। এই বছরের শিক্ষা দীক্ষা ও সর্বোপরি অভিজ্ঞতা আমার চোখে নতুন স্বপ্ন, নতুন আশা এনে দেবে, সম্ভব করে তুলবে তাদের বাস্তব রূপায়ণ। লুকিয়ে লুকিয়ে মনে মনে হয়তো এই আশাও করেছিলাম আমি সার্থক সাফল্যপূর্ণ
ও পূর্ণাঙ্গ মানুষে সগর্বে এগিয়ে যাব আগামী দিনের দিকে। সেদিন জানতাম না বাংলাদেশের সব যুবকই কলেজ জীবনের শুরুতে এমনি অনেক স্বপ্ন দেখে এবং সে স্বপ্ন চিরকাল শুধু স্বপ্নই থেকে যায়। বোধহয় একজনের জীবনেও এসব স্বপ্ন বাস্তব হয়ে দেখা দেয়নি। তবুও বাঙালির ছেলে স্বপ্ন দেখে হাসিতে গাড়ে ভরে ওঠে তার জীবন। জীবন পথের চড়াই উতরাই পার করতে সাহায্য করবে আদর্শবর্তী জীবন সঙ্গিনী এবং আরও অনেক কিছু। লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালি যুবকদের মতো হয়তো আমিও এমনি স্বপ্ন দেখেছিলাম কোনো দুর্বল মুহূর্তে। অতীতের ব্যর্থতার ইতিহাস থেকে শিক্ষা নেইনি। পূর্বসূরদের অভিজ্ঞতা আমাকে শাসন করতে পারেনি, সংযত করতে পারেনি। তবে আমি আমার কল্পনার উড়োজাহাজ উড়িয়ে বেশি দূর উড়ে যায়নি। রিপন কলেজের এয়ারপোর্ট থেকে টেক আপ করার পরপরেই ক্র্যাশ ল্যান্ড করে সম্মিত ফিরে পেয়েছিলাম। একদিকে অর্থ চিন্তা ও অন্যদিকে ভবিষ্যতের চিন্তায় আমি এমন প্রমত্ত থাকতাম যে আশেপাশে কোনো ভ্রমর আমার মধু খাওয়ার জন্য উঠছে কিনা সে খেয়াল করার সুযোগ পেতাম না। জীবনটার সঙ্গে সঙ্গে মনটাও কেমন যেন সংকুচিত হয়ে গিয়েছিল। আমার সীমিত জীবনের মধ্যে যে কটি নারী পুরুষের আনাগোনা ছিল তাদের দিকে ফিরে তাকাবারও কোনো আগ্রহ বা উৎসাহ ছিল না। কিন্তু কি আশ্চর্য, কিছুকাল পর হঠাৎ আবিষ্কার করলাম যে কে যেন আমার মনোবীণার তারে মাঝে মাঝে ঝংকার দিচ্ছে। চোখের দৃষ্টিটা কেমন যেন একটু রঙিন মনে হলো। কদিন আগ পর্যন্ত যে আমার মুহূর্তের ফুসফুস ছিল না নিজের দিকে তাকাবার, সেই আমি নিজের দিকে ফিরে তাকাতে শুরু করলাম। আরও একটা গেরুয়া পাঞ্জাবি তৈরি করলাম, কায়দা করে ধুতি পরাও ধরলাম। পাড়ার সেলুনে চুল কাটা রুচিসম্মত মনে হলো না। পরের মাসে টিউশনের মাইনে পাবার পর একজোড়া হাল ফ্যাশনের কোলাপুরি চটিও কিনলাম। এমনি আরও অনেক ছোটোখাটো পরিবর্তন এলো আমার দৈনন্দিন জীবনে। আগে দুটো একটা বই আর খাতা নিয়ে কলেজ যেতাম, এখন বই হাতে করে কলেজে যেতে আত্মসম্মানে বাঁধতে লাগলো। বই নেওয়া ত্যাগ করে শুধু খাতা হাতে করে কলেজে যাওয়ার নিয়মটা পাকাপাকি করে দিলাম। মধ্য কথা, আমি এক নতুন ধর্মে দীক্ষিত হলাম। অদৃষ্ট নেহাতি ভালো, বেশি দূরে এগোতে হলো না, হোঁচট খেয়ে পড়ে গেলাম। আজ আত্মজীবনের সেই রঙিন দিনগুলোর কথা মনে হয়ে এলে হাসি পায়। সেদিন কিন্তু হাসি পায়নি। মরীচিকাকেই সেদিন জীবনের চরম সত্য বলে মনে করে ছুটেছিলাম। ঘটনাটা নেহাতি মরীচিকাকেই সেদিন জীবনের চরম সত্য বলে মনে করে ছুটেছিলাম। ঘটনাটা নেহাতি সামান্য। বারাকপুর, টিটাগড় বা খিদিরপুরের বড় বড় কলকারখানার মতো তখন আমাদের কলেজেও 3 শিফটে হতো। সকালে মেয়েদের, দুপুরে ছেলেদের, রাত্রে বড়দের ক্লাস। বেতন বা লেডি ছাত্রীদের মধ্যে যুবতী কুমারীদের মেজরিটি থাকলেও আমাদের কলেজের মর্নিং সেকশনের চেহারা ছিল আলাদা। নীলিমা সরকারের মতো সদ্য পরিস্ফুটিত গোলাপের সংখ্যা খুব বেশি ছিল না। দেশটা স্বাধীন হওয়ার পর অনেকের সংসারে আগুন লাগলো। এক টুকরো বস্ত্র আর এক মুঠি অন্নের জন্যে রুগ্ন শিশু একটু পথ্যের জন্য, জীবন ধারণের নিতান্ত প্রয়োজনীয় দাবি মেটানোর জন্য বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ গৃহস্থ বধূদের ডালহৌসি স্কোয়ারের রঙ্গমঞ্চে আসবার পাসপোর্ট জোগাড় করার জন্য অনেক বৌদি আর ছোট মাসিরাই আবার কলেজে পড়া শুরু করলেন। তাছাড়া আর একদল মেয়েরা নতুন করে উচ্চ শিক্ষা নিতে সে সময় শুরু করলেন। দেশটা স্বাধীন হওয়ার পর অনেক অন্ধকার ঘরেই হঠাৎ বিংশ শতাব্দীর আলো ছড়িয়ে পড়ল। আমাদের কলেজের বিনাবাসীর মতো যারা কোনো অন্যায় না করলেও স্বামী বা শ্বশুরবাড়ির অকথ্য অত্যাচারে দিনের পর দিন, বছরের পর বছর সহ্য করেছিলেন, যারা বিবাহিত হয়েও স্ত্রীর মর্যাদা পায়নি, স্বামীর ভালোবাসা পাননি, সন্তানের জননী হয়েও যারা মা হবার গৌরব থেকে বঞ্চিত হয়েছিলেন, তাদের অনেককেই বন্দিশালায় অন্ধকূপ থেকে ছিটকে বেরিয়ে এলেন। অজানা অজ্ঞাত ভবিষ্যতের সঙ্গে মোকাবিলা করার জন্য এদের অনেকেই আবার কলেজে ভর্তি হলেন। আমাদের কলেজেও অনেকে ভর্তি হয়েছিল। 10:15টায় মেয়েদের ক্লাস শেষ হতো আর ছেলেদের ক্লাস শুরু হতো। আমার ক্লাস কোনোদিন 10:15টায়, কোনোদিন 11টায় শুরু হতো। 10:15টার ক্লাস থাকলেও ছেলেরা কোনোদিন লেট করতো না, বরং 10টা বাজতে বাজতেই
কমন রুম ছেড়ে দোতলায় তিনতলার দিকে পা বাড়াতো। 10:15 সন্ধি লগ্নের প্রতি অন্যান্য ছাত্রদের মতো আমার আকর্ষণ ছিল, কিন্তু সকালবেলায় দুটো টিউশনি করে কলেজে আসতে আসতে প্রায় 10:30 হয়ে যেত। তাই তো 10:15 ক্ষণিক বসন্তের হাওয়া আমার উপভোগ করার সুযোগ নিয়মিত হতো না। বিনামাসির সঙ্গে প্রায় পূরবী সিনেমার কাছাকাছি দেখা হতো। বিনামাসি বিবাহিতা যুবতী, কিন্তু সিঁদুর পরত না। বিনামাসি বলতো, বিয়ে করেও যখন স্বামীকে পেলাম না, শ্বশুরবাড়িতেও স্থান পেলাম না, তখন সিঁদুর পরার কার জন্য? ফুটপাতের একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা 2-4 মিনিট কথাবার্তা বলতাম। কলেজের ছোকরা অধ্যাপক ও ছাত্রদের কেউ কেউ পাশ দিয়ে যাবার সময় একটু সরস দৃষ্টি দিয়ে চাইতেন। বিনামাসি ও আমি দুজনেই তা লক্ষ্য করতাম, কিন্তু গ্রাহ্য করতাম না। পরপর কদিন বিনামাসির সঙ্গে দেখা হলো না। প্রথম কদিন বিশেষ কিছু ভাবিনি। পুরো একটা সপ্তাহ দেখা না হবার পর একটু চিন্তিত না হয়ে পারলাম না। অথচ বিনামাসিদের বাড়ি গিয়ে খোঁজখবর করব সে সময়ও হয় না। কলেজ শেষ হতে না হতে আবার টিউশন করতে ছুটতে হয়। সেদিনও কলেজে আসবার পথে বিনামাসির দেখা পেলাম না, কিন্তু ওই পূরবী সিনেমার কাছাকাছি হঠাৎ একটা জীবন্ত বারুদের স্তূপ আমার সামনে থমকে দাঁড়ালো। বলল, শুনুন, বিনাদির খুব অসুখ, আপনাকে যেতে বলেছেন। সকাল 10:30টার সময় হ্যারিসন রোডের উপর পূরবী সিনেমার পাশে এমনভাবে একজন সুন্দরী আমাকে বিনামাসির সমন জারি করবে কল্পনাও করতে পারেনি। মুহূর্তের জন্য চমকে গিয়েছিলাম। একটু সামলে নেবার পর অনেক প্রশ্ন মনে এসেছিল, কিন্তু গলা দিয়ে সেসব প্রশ্ন বেরোতে সাহস হয়নি। শুধু বলেছিলাম, আপনি জানলেন কি করে? আমি বিনাদির বাড়ি গিয়েছিলাম। সেদিনই বিকেলবেলা বিনামাসিকে দেখতে গিয়েছিলাম। আমি যেতেই বিনামাসি আমাকে প্রশ্ন করল, নীলিমার কাছে খবর পেয়েছিস বুঝি? আমি বললাম, কোন নীলিমা? ওই যে আমাদের সঙ্গে পড়ে নীলিমা সরকার। তা জানি না, তবে আজ সকালেই পূরবীর কাছে একটা সুন্দরী ধরনের মেয়ে। বিনামাসি আর বলতে দিল না, বলল, হ্যাঁ হ্যাঁ, ওই তো নীলিমা। আমি ভাবলাম, তাই বুঝি? বিনামাসির কাছে আমি আমার চিত্তচঞ্চল্যের বিন্দুমাত্র আভাস দিলাম না। নিজেকে সংযত করে নিলাম। কিছুক্ষণ গল্প গুজব করে সেদিনের মতো বিদায় নেবার আগে বিনামাসিকে জিজ্ঞাসা করলাম, কলেজ থেকে কেউ তোমাকে দেখতে আসেনি? হ্যাঁ, অনেকেই আসে। 3-4 দিন পরে আবার বিনামাসিকে দেখতে গেলাম। গিয়ে দেখি সেদিন সেই নীলিমা সরকারও বসে আছেন। নমস্কার বিনিময় করে আমি পাশে মোড়ায় বসলাম। বিনামাসি চাদরটা গলা পর্যন্ত টেনে দিয়ে পাশ ফিরে বললেন, জানিস নীলিমা, বাচ্চু আগে আমাদের পাড়াতেই থাকতো। আমাদের এই পাড়ার থাকবার সময় ওর মা মারা যান। নীলিমা বলল, তাই নাকি? আমি বললাম, আমার জীবন কাহিনী শোনার অনেক অবকাশ পাবেন। আজ থাক। যদি লিখতে পারতো তবে বিনামাসি আমার জীবন নিয়ে একটা রামায়ণ লিখত। ভাগ্য ভালো, বিনামাসির কলম চলে না, শুধু মুখ চলে, কিন্তু তার ঠেলাতেই আমি অস্থির। নীলিমার সঙ্গে সে আমার প্রথম আলাপ পরিচয় হলো। 10-12 দিন পরে বিনামাসির ওখানেই আমাদের আবার দেখা। ওই সামান্য আলাপ পরিচয়তেই আমি যেন কেমন পাল্টে গেলাম। সকালবেলার টিউশনটি একটু একটু ফাঁকি দিয়ে ও স্নান আহারের পর্ব কিঞ্চিত ত্বরান্বিত করে দৌড়ে দৌড়ে 10:15টার আগেই কলেজে আসা শুরু করলাম। কোনো দিন দেখা হয়, কোনো দিন দেখা হয় না। কোনো দিন কথা হয় তো, কোনো দিন হয় না। কোনো দিন আবার দূর থেকে একটু তির্যক দৃষ্টি আর মুচকি হাসির বিনিময়, তার বেশি আর কিছু নয়। কিন্তু তবুও আমি কেমন স্বপ্নাতুর হয়ে পড়লাম। নীলিমাকে কো-পাইলট করে আমি আমার কল্পনার উড়োজাহাজ নিয়ে টেক আপ করলাম। ভাব সমুদ্রে ভেসে বেড়ালাম। ওই শুধু একটু মুচকি হাসি ও ক্ষণিকের দৃষ্টি বিনিময়কে মূলধন করে আমি অনেক অনেক দূর এগিয়ে গেলাম। টোপর মাথায় দিয়ে নীলিমার গলায় মালা পরিয়েছিলাম। পাশে বসে বাসর জেগেছিলাম। বৌবাত ফুলসজ্জার দিন গভীর রাত্রে অতিথিদের বিদায় জানিয়ে
আমি নীলিমার ঘরে এসে দরজাটা বন্ধ করলাম। নীলিমার পাশে বসে একটু আদর করলাম। তারপর ধীরে ধীরে উঠে গিয়ে সুইচটা অফ করতে গিয়েই দারুণ শক লাগলো। আমার কল্পনার জাহাজ ক্র্যাশ ল্যান্ড করলো। কো পাইলট নীলিমাকে আর কোথাও খুঁজে পেলাম না। সাহস করে কাউকে জিজ্ঞাসা করতে পারিনি। মহা উৎকণ্ঠায় দিন কাটছিল। নীলিমাবিহীন জীবন প্রায় অসহ্য হয়ে উঠল। বৈরাগ্যের ভাব মনের মধ্যে মাঝে মাঝে উকি দিতে লাগলো। আর কয়েকদিনের মধ্যেই খবর না পেলে হয়তো কেদারবদ্রীর পথেই পা বাড়াতাম। ভগবান করুণাময়, তাই সে যাত্রার আর সংসার ত্যাগ করতে হলো না। নীলিমার দেখা পেয়ে গেলাম। দেখা পেলাম বিনা মাসিদের বাড়িতেই। নীলিমার কপালে অত বড় একটা সিঁদুর টিপ দেখে বেশ আঘাত পেয়েছিলাম মনে মনে। প্রথমে ঠিক সহজ করে কথাবার্তা বলতেও পারেনি। নীলিমা বোধ হয় আমার মানসিক দ্বন্দ্বের ভাষা বুঝেছিল, তাই সে নিজেই বেশ সহজ সরল হয়েছিল আমার সঙ্গে। জানো দুলা বৌদি, নীলিমার বিয়ে হবার পরেই আমাদের দুজনের বন্ধুত্ব হলো। কোনো কাজে কর্মে সাউথে গেলেই কালীঘাটে নীলিমার সঙ্গে দেখা করে এসেছি। নীলিমার স্বামী সন্তোষবাবু আজ আমার অন্যতম বিশেষ বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী। ওরা এখন আহমেদাবাদে আছেন। সন্তোষবাবু একটা ব্র্যাড টেক্সটাইল মিলের চিফ অ্যাকাউন্টেন্ট, এক গাদা টাকা মাইনে পান। নীলিমা আহমেদাবাদ টেগোর সোসাইটির সেক্রেটারি। তোমার বোধহয় মনে আছে, সেবার গোয়া অপারেশনস কাভার করে দিল্লি ফেরার পথে দমন গিয়েছিলাম এবং আমি অসুস্থ হয়ে পড়ি। অজ্ঞত না পেয়ে সন্তোষবাবুকে একটা আর্জেন্ট টেলিগ্রাম পাঠায়। স্বামী স্ত্রী দুজনে ছুটে এসেছিলেন আমাকে নিয়ে যাবার জন্যে। 2 সপ্তাহ ওদের সেবা যত্নে আমি সুস্থ হবার পর নীলিমা মেম সাহেবকে আহমেদাবাদ আনিয়েছিলেন। 2 সপ্তাহ অসুস্থ থাকা সত্ত্বেও কোনো খবর না দেবার জন্য মেম সাহেব ভীষণ রেগে গিয়েছিলেন। আমি কিন্তু জবাব দিতে পারিনি। নীলিমা ওর দুটো হাত ধরে বলেছিল, তোমার সেবা পাবার মতো অসুখ হলে নিশ্চয়ই খবর দিতাম। ডক্টর মৈত্রকে জিজ্ঞাসা করেছিলেন, উনি বললেন তাড়াহুড়োর করে ওকে আনবার কোনো কারণ নেই। একটু থেমে 2 হাত দিয়ে মেম সাহেব মুখটি তুলে ধরে নীলিমাকে বলেছিল, তাছাড়া ভাই, আমি বা তোমার দাদাও বাচ্চুকে ভালোবাসি। তোমার অভাব আমাদের দ্বারা না মিটলেও ওর সেবা যত্নের কোনো ত্রুটি করিনি আমরা। মেম সাহেব তাড়াতাড়ি চোখের জল মুছে হাসি দিয়ে ভরিয়ে তুলল নিজের মুখটা। বলল, নীলিমাদি, আমি তো আপনাদের দুঃখ চাইনি, তবে আগে এলে হয়তো নিজে মনে মনে একটু শান্তি পেতাম, এই আর কি। নীলিমার এগোতে দেয়নি। ওই অধ্যায়ের ওইখানেই সমাপ্তি হলো। তারপর আরও 1 সপ্তাহ ছিলাম আহমেদাবাদ। কাকারিয়ার লেকের ধারে রোজ বেরিয়েছি আমরা। কত আনন্দ, কত হইচই করিয়েছি আমরা। যাকগে সেসব কথা। নন্দিনী যখন আমার জীবনে উকি দিয়েছিল তখন আমি কি চমকে গিয়েছিলাম। ভাবতে পারিনি, ভালোবাসার সাহস হয়নি যে একটি মেয়ে আমার জীবনে আসতে পারে বা আমাকে কোনো মেয়ে তার জীবনের সারথি করতে পারে। যেদিন নীলিমার সঙ্গে দেখা পেলাম সেদিন কি করে এই সংশয়ের মেম সাহেব কেটে গেল আমি জানি না। তবে এই কথা সত্য যে রূপকথার রাজকুমারীর মতো নীলিমার ছোঁয়ায় আমার ঘুম ভেঙেছিল। আমি কৈশোর থেকে সত্যি সত্যি যৌবনের সিংহদ্বারে এসে উপস্থিত হলাম। নীলিমার কথা আজ পর্যন্ত কাউকে জানায়নি। এসব জানাবার নয়, এ আমার একান্তই নিজস্ব ব্যাপার। এমনকি নীলিমাও জানে না, হয়তো ভবিষ্যতেও জানতে পারবে না। তবে মেম সাহেব কি বলেছিলেন জানো? বলেছিলেন, সুন্দরী মেয়ে দেখলে যে তোমার মাথাটা ঘুরে যায় তা আমি জানি। আমার মতো কালো কুচ্ছিত মেয়েও যে তোমার পছন্দ হয়নি, অত ঘুরিয়ে বলার কি দরকার। আমি শুধু বলেছিলাম, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। এই সংসারে নিত্য খেলায়, প্রতিদিনের প্রাণের মেলায়, বাটে ঘাটে হাজার লোকের হাস্য পরিহাস, মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ। একটা চাপা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেছিলাম, তোমার পড়া কপাল, কি করবে বলো? যদি পারো পাল্টে নেবার চেষ্টা করো।
আলোচনা আর দীর্ঘ না করে মেম সাহেব মুচকি হেসে জিভ ভেংচি কেটে পালিয়ে গিয়েছিল।